আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংগ্রামী জাতীয়তাবাদ। ভালো করে দেখো, আমি যারা তোমরা কন্টিনিউ আমার ক্লাস করছো তারা হিস্ট্রির ক্রনোলজিটা ফলো করতে পারছো, যেখানে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে অসহযোগ আন্দোলন, যেটা 20 থেকে 22 সাল, হ্যাঁ কি না, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যে আন্দোলন গান্ধীজির নেতৃত্বে দানা বেঁধেছিল, পরবর্তী ক্ষেত্রে ব্যর্থ হয়, তার কারণ, তার ফলাফল সবগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছিলাম। এবার এই সময় আমার যেটা জানার দরকার, যে শুধুমাত্র যে অসহযোগ আন্দোলন অর্থাৎ অহিংস আদর্শের উপর ভিত্তি করে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটাই কি শেষ কথা, সেটাই কি ছিল, আর কি কোনো আন্দোলন গড়ে ওঠেনি সারা ভারত জুড়ে? এটা কিন্তু ভুল। সারা ভারতে সেই সময় পারস্পরিক ক্ষেত্রে কংগ্রেসের ছত্রছায়ার বাইরে বিভিন্ন সংগ্রামী, অর্থাৎ যেখানে কিন্তু অহিংসর কোনো জায়গা ছিল না, এই রকম আন্দোলন চলছিল। এর মধ্যে আমরা যেটা আজভাবে আলোচনা করব সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক। অঞ্চল ভিত্তিক বলতে প্রথমে আলোচনা করব মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব, এইভাবে কিন্তু পরপর আলোচনা করে যাব। ওকে, চলো প্রত্যেকে হেডিং করো সবচেয়ে গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র। দেখো, সব থেকে দুটো জায়গা কিন্তু এই জাতীয়তাবাদের পীঠস্থান হিসেবে বলতে পারি, একটা হচ্ছে মহারাষ্ট্র, সেকেন্ড হচ্ছে বাংলা। বাকি রাজ্যকে আমি ছোট না করেই বলতে পারি এই দুটো রাজ্য বা এই দুটো অঞ্চল ভারতের জাতীয়তাবাদের সংগ্রামী মানসিকতার কিন্তু পরিচয় দিয়েছিল। দেখ, মহারাষ্ট্র যদি ক্ষেত্রে বলি, আমাকে বলতে পারবে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এটাই কিন্তু কোশ্চেন, দেখি কে বলতে পারে। আমি ওনাকে নিয়ে ডিসকাশন শুরু করব। ভারতের বিপ্লববাদের জনক, বলো বলো, ঠিক বলছো, বলো। বাসুদেব বলবন্ত ফাটকে। তাহলে হেডিং করো ফার্স্ট, যার সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব, লিখে রাখো বাসুদেব বলবন্ত ফাটকে। লিখে নাও বাসুদেব বলবন্ত ফাটকে। বাসুদেব বলবন্ত ফাটকে। ওকে, দেখো, এই বাসুদেব বলবন্ত ফাটকে বা কোনো স্বাধীনতা সংগ্রামী পড়ার সময় বা পড়ার আগে একটু আমাকে কি বলবো, ডিটেলসে জানার আগে তার জন্ম মৃত্যু একটু জেনে নেওয়া দরকার, যেহেতু এনার সম্পর্কে ডিটেলসে জানবো। এনার জন্ম হচ্ছে 1845, মৃত্যু কত? মৃত্যু হচ্ছে 1883। তাহলে দেখো, এনার এই যে সংগ্রামী জাতীয়তাবাদ, যখন কংগ্রেসের সৃষ্টিই হয়নি, যখন কংগ্রেসের কোনো প্রেক্ষাপট তৈরি সেই মতো হয়নি, তার আগে কিন্তু এনার বিপ্লববাদ বা এনার যে বিপ্লবী চিন্তাভাবনা সেটা কিন্তু মহারাষ্ট্র জুড়ে ছড়িয়ে গেছিলো। ফার্স্ট নোট ডাউন করে, এনাকে ভারতে বিপ্লববাদের জনক বলা হয়। ভারতে বিপ্লববাদের জনক বলা হয়, ওকে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেনও আসে, হচ্ছে। এবার ভালো করে শোনো যে কোথায় এনার জন্মগ্রহণ হয়। লিখে রাখো জন্ম মহারাষ্ট্রের কোলাবা জেলা। জাস্ট পয়েন্টগুলো নোট ডাউন করো। মহারাষ্ট্রের কোলাবা জেলা, ওকে। আর একটা নামে এনাকে বলা হতো, লিখে রাখো মহারাষ্ট্রের রবিনহুড। এটাও কিন্তু এনার কাছে একটা গুরুত্বপূর্ণ, জাস্ট লিখে নাও যে রবিনহুড, মহারাষ্ট্রের রবিনহুড। এটা হঠাৎ করে মনে পড়লো, একটা পরীক্ষায় কোশ্চেনটা আমি দেখেছিলাম, মহারাষ্ট্রের রবিনহুড। এনাকে কিন্তু এই বাসুদেব বলবন্ত ফাটকে ভারতের বিপ্লবের জনকে যেমন বলা হয়, মহারাষ্ট্রের রবিনহুডও বলা হয়। ওকে, হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা এটার পয়েন্ট, ইনি হচ্ছে শিবাজিকে, আমি কিন্তু শিবাজিও পড়িয়েছি, দরকার আবার আমি ডিসকাস করাবো। যখন আঞ্চলিক ইতিহাস পড়াতাম তখন কিন্তু শিবাজি, পেশোয়া, মারাঠা, শিখ সব কিন্তু পড়া হয়েছে। এবার সেরকমই শিবাজিকে তিনি আদর্শ মনে করতেন, এই কারণে ইনি শিবাজির আদর্শে দীক্ষিত হয়ে, ভালো করে শুনবে, কিছু উপজাতি বলতে কি, কোল, রামোসিস, এই রকম উপজাতিদের নিয়ে, এদেরকে নিয়ে একটি সশস্ত্র বাহিনী গঠন করেন। লিখে নাও, ইনি শিবাজির আদর্শে দীক্ষিত হয়ে রামোসি, এগুলো উপজাতির নাম, কোল, ভিল, উপজাতিদের নিয়ে সশস্ত্র সেনাদল গঠন করেন।
ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই পয়েন্ট কিন্তু কোশ্চেনে আসে। হচ্ছে এবার দেখো, এই সেনাদল গঠন করেন এবং গঠন করেন এবং গঠন করার সঙ্গে সঙ্গে ইনি হচ্ছে একটা বিদ্রোহ করেন। কিন্তু বিদ্রোহ করার সময় সেই সময় তো অতটা সাপোর্ট পাওয়া যায় না, এবং যেহেতু সাপোর্ট উনি তেমন পায়নি, তাহলে বিচারে ওনার কী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং ওনার হচ্ছে এই 1883 সালে ওনার মৃত্যু ঘটে। ওকে, এনার একটা পয়েন্ট যে লেখার দরকার, সেটা হচ্ছে ওনার বিখ্যাত উক্তি দিয়ে কিন্তু কোশ্চেন আসে, যে কোনো পরীক্ষায় উক্তি দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। একটা উক্তি তুলে বলবে এই উক্তিটি কী হচ্ছে, চলো নোট ডাউন করো। শয়নে স্বপনে, লিখে রাখো ওনার উক্তি, শয়নে স্বপনে নিদ্রা ও জাগরণে আমার একটি চিন্তা ব্রিটিশদের ধ্বংস সাধন। ওকে, এই হচ্ছে ওনার উক্তি। এই উক্তি কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। হচ্ছে ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে। এবার এনার যে মৃত্যু হয়, লিখে রাখো ইডেন জেলে কিন্তু এনার মৃত্যু হয়। লিখে রাখো যে যাবজ্জীবনের কারাদণ্ডের মানে সাজাপ্রাপ্ত অবস্থায় ইডেন জেলে ওনার মৃত্যু হয়। ইডেন জেলে 1883 সালে মৃত্যু ঘটে। ওকে, তাহলে এই গেল আমার প্রথম মহারাষ্ট্রের আন্ডারে প্রথম টপিক, যার সম্বন্ধে আমার জানার দরকার, বাসুদেব বলবন্ত ফাদকে। হচ্ছে হ্যাঁ কি না? চলো, এরপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও যে চ্যাপেকার ভ্রাতৃদ্বয়। নেক্সট নোট ডাউন করবে যে ব্যক্তিদের সম্বন্ধে আমার জানার দরকার, লিখতে নাও চ্যাপেকার ভ্রাতৃদ্বয়। দেখো, এরা সম্বন্ধে আমাদের ডিটেলসে পড়তে হবে। কেউ বলতে পারবে এই দুই ভাই এর নাম কি? লিখে রাখো দামোদর চাপেকার আর বালকৃষ্ণ চাপেকার। লিখে রাখো দামোদর চাপেকার ও বালকৃষ্ণ চাপেকার। ওকে, এই চাপেকার ভ্রাতৃদ্বয়, এনাদের কি অবদান বা এনাদের কি ব্যাপার ভালো করে শুনে রাখবে। যে এই চাপেকার এরা কি হয়, হিন্দু ধর্ম মানে অন্তরায় সংঘ নামে একটি বিশেষ গুপ্ত সমিতি গঠন করেন। এই গুপ্ত সমিতি কি করেছিল ভালো করে শুনবে, যে পুনে বলতে যেটা মহারাষ্ট্রের অন্তর্গত, পুনের একজন কমিশনার যে মিস্টার র্যান্ড এবং ওনার সহকারীকে কি করেন, গুলি করে হত্যা করেন। এই ঘটনাটাই ভালো করে শুনবে, এই ঘটনাটাই, এটা কোশ্চেন আসে, এই ঘটনাই হলো আধুনিক ভারতের প্রথম সন্ত্রাসবাদী হত্যাকাণ্ড। ঠিক আছে, মনে থাকবে, লিখে নাও ফার্স্ট এনার পয়েন্ট। এনারা হিন্দু, ভালো করে শুনবে, হিন্দু ধর্ম অন্তরায় বিনাশী নামক গুপ্ত সংঘ বা গুপ্ত সমিতি নামক গুপ্ত সংঘ গড়ে তোলেন। ওকে, এটা প্রধান একটা ব্যাপার আমাদের জেনে রাখা দরকার, যে কোনো বিপ্লবী সংগঠনের মেন ব্যাপার কি বলতো, মেন ব্যাপারই হচ্ছে মানে কি বলবো, একটা গুপ্ত সমিতি গঠন বা গুপ্ত কোনো কিছু গঠন। বুঝতে পারলে? চলো, এরপরের যেটা গুরুত্বপূর্ণ, যে 1897 সালে এই চাপেকার ভ্রাতৃদ্বয় পুনের প্লেগ কমিশনার রান্ড এবং তার সহকারী আয়েস্ট লেকে হত্যা করেন। লিখে রাখো সালে পুনার প্লেগ কমিশনার রান্ড ও তার সহকারী খুব গুরুত্বপূর্ণ কিন্তু, লিখে রাখো লে আয়াস্টকে হত্যা করেন। এবার এই ঘটনাটাই লিখে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ঘটনা ভারতের প্রথম সন্ত্রাসবাদী ঘটনা। ভারতের প্রথম, খুব ইম্পর্টেন্ট, এইগুলো কোশ্চেনে কিন্তু আসে, সন্ত্রাসবাদী হত্যাকাণ্ড। তবে এই সন্ত্রাসবাদী শব্দটার সঙ্গে কিন্তু এটা বিভিন্ন ঐতিহাসিকদের
মতে এই ওয়ার্ডটা ইউজ করা হয়, তবে এই ওয়ার্ডটা নিয়ে কিন্তু যথেষ্ট মানে কি বলবো মানে একটা বিতর্ক আছে। আমরা সন্ত্রাসবাদী কাকে বলি? যারা টেরোরিজম, যারা টেরোরিস্ট এই ব্যাপারটায়। কিন্তু এখানে কি, এখানে একটা বিপ্লবী, একটা রুলারের এগেনস্টে কোনো কিছু একটা বিদ্রোহ। তো এটাকে কতটা সন্ত্রাসবাদী বলা যায় এ নিয়েই কিন্তু একটা ডাউট থাকে। তবে যেহেতু ঐতিহাসিকবিদদের বিভিন্ন লেখার মাধ্যমে এই সন্ত্রাসবাদী কথাটা বলা আছে বলে আমি বললাম, বুঝতে পারলে? ওকে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, মহারাষ্ট্রে ওই সময় আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন যিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন। কী নাম বলতে পারবে? উনি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। হ্যাঁ কি না? যে বাল গঙ্গাধর তিলক চরমপন্থী না নরমপন্থী? কে বলবে? চরমপন্থী না নরমপন্থী? চরমপন্থী। এই ঘটনার সঙ্গে বাল গঙ্গাধর তিলকের নামও জড়িয়ে যায় এবং এই বিপ্লবে প্ররোচনা দেওয়ার অভিযোগে বাল গঙ্গাধর তিলকের 18 মাস কারাদণ্ড হয় এবং চ্যাপেকার ভ্রাতৃদ্বয়ের ফাঁসি হয়। ওকে, জাস্ট লিখে নাও। এই ঘটনায় চ্যাপেকার ভ্রাতৃদ্বয়ের ফাঁসি ও বাল গঙ্গাধর তিলকের 18 মাস কারাবাস হয়। বাল গঙ্গাধর তিলকের 18 মাস কারাবাস হয়। ওকে, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, কংগ্রেস যারা করছে বা কংগ্রেস সঙ্গে যারা জড়িত, ওরা সেই মতো কোনো সশস্ত্র বিপ্লব করছে না, বা যারা সশস্ত্র বিপ্লব করছে তুমি নেতাজি পর্যন্ত দেখতে পাবে তাদেরকে কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার এটাও ঠিক যে যারা কংগ্রেসের সঙ্গে জড়িত আছে তাদের ব্রিটিশ গভর্নমেন্ট সেই মতো কোনো শাস্তি প্রদান করছে না। তাহলে এটাই বোঝা যায় যে সামহাও একটা কোথাও আন্ডারস্ট্যান্ডিং ছিল বিটুইন দ্য কংগ্রেস অ্যান্ড দ্য ব্রিটিশ এম্পায়ার। এটা মনে করা হয়, এটা আমার উপলব্ধি, হয়তো কোনো ক্ষেত্রে ভুল হতে পারে, বাট আমার এটা উপলব্ধি যে হ্যাঁ, না হলে এটা কখনো হতে পারে না যে গান্ধীজিকে যখন জেলে নিয়ে গিয়ে রাখা হচ্ছে তার জন্য একদম মানে 5 স্টার ব্যবস্থা জেলের মধ্যেই, তো এটা জেল না বলে হোটেলের মতো ব্যবস্থা বলাটাই উচিত। তো এই জিনিসগুলো যেখানে সশস্ত্র যারা বিপ্লব করছে তাদেরকে ফাঁসি, এরকম ফাঁসির তো ইতিহাস যদি তুমি মানে দেখো যে প্রত্যেক রাজ্যে বাংলা থেকে আরম্ভ করে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত বিভিন্ন জায়গায় কিন্তু ফাঁসির যে ইতিহাসটা সেটা শেষ হবে না। কিন্তু সেখানে কিন্তু বৃহৎ নেতা যাদেরকে বলছি, নট স্বাধীনতা সংগ্রামী, বৃহৎ নেতা, এদের কিন্তু কোনো দিন কোনো ফাঁসির ব্যাপার সেই মতো নেই। ওকে, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার হয়েছে। তাহলে এই এতটা কি পড়লাম? এতটা পড়লাম হচ্ছে চ্যাপেকর ভ্রাতৃদ্বয়। এরপরে আর একজনের সম্পর্কে জানতে হয়, যিনি কি, লিখে রাখো, সাভারকর ভ্রাতৃদ্বয়। সাভারকরের নাম কিন্তু অনেকেই শুনে থাকবে, বিতর্কিত চরিত্র, বর্তমান রাজনীতির সঙ্গে কিন্তু এনার নাম বারবার চলে আসে। নোট ডাউন করে নাও যে সাভারকর ভ্রাতৃদ্বয়। দেখো, ইতিহাস কিন্তু একটু গল্পের মতো করে পড়ো, দেখবে পড়তে ভালো লাগবে। পড়ার সময় তোমাদের ইনফরমেশন সালগুলো মনে রাখলেই হবে। সিকোয়েন্স যেন পরপর বলা থাকে যে মহাবিদ্যার পর থেকে স্বাধীনতা পর্যন্ত কার পরে কী হয়েছে এটা যেন তোমাদের মনে থাকে। ওকে, চলো, সাভারকর ভ্রাতৃদ্বয়। এই ভ্রাতৃদ্বয় কে নাম বলতে পারবে? সাভারকর ভ্রাতৃদ্বয় কে বলা যাবে? বলা উচিত কে? সাভারকর, আরেকজন ঠিকই বলেছো, আরেকজন গণেশ সাভারকর। নোট ডাউন করো যে বিনায়ক দামোদর সাভারকর, নামগুলো একটু মনে রাখা দরকার। সাভারকর ও গণেশ সাভারকর, এই দুজনের নাম একটু মনে রাখা দরকার। সাভারকর, ওকে। এনাদের ভারতে মানে এনাদের উত্থান কীভাবে? এনাদের উত্থান ভালো করে শুনে রাখো। এনারা মিত্র মেলা, দেখো এটা কিন্তু কোশ্চেনে আসে, এটা যে কোনো পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসে, মিসলিনিয়াসে এসছে, WPP SIতে এসছে, যে মিত্র মেলা কারা প্রতিষ্ঠা করেন? লিখে রাখো, মিত্র মেলা নামক ভালো করে শুনবে, নৃত্যমালা নামক বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেন সাভারকর ভ্রাতৃদ্বয়। ওকে, লিখে রাখো, বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেন সাভারকর ভ্রাতৃদ্বয়। ওকে,
কত সাল? 1899। হচ্ছে, কোনো অসুবিধা নেই। এরপরে ভালো করে শুনবে, এরপরে এনারা কিন্তু একটা বিপ্লবী যেহেতু সংগঠনের করা হয়েছে, মানে কী বলো, বিপ্লবী সংগঠন তৈরি করেছে, এরা বিভিন্ন পরিকল্পনা করত। বিভিন্ন পরিকল্পনার মতানুসারে বা বিভিন্ন পরিকল্পনা অনুসারে প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে লন্ডনে একজনকে হত্যা করা হয়। কাকে? কার্জন উইলিকে। কে হত্যা করেন? হত্যা করেন কিন্তু মদনলাল ধিংড়া। কার পরিকল্পনায়? সাভারকারের পরিকল্পনা অনুযায়ী। জাস্ট লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সাভারকারের পরিকল্পনা অনুযায়ী, নোট ডাউন করো প্রত্যেকে, অনুযায়ী 1909 সালে, ডেটটা আমার এক্স্যাক্টলি একটু খেয়াল পড়ছে না, মেবি এটা 1 জুলাই কি 1 জুন কিছু একটা হবে। আমি ডেটটা একটু ফাঁকা রাখছি, 1 বলে লিখে রাখছি। জুন ওর জুলাই তোমরা নিজেরা ফিল আপ করবে একটু দেখে নিয়ে, কোনো বই টইতে পারলে। আমার না এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সাভারকারের পরিকল্পনা অনুযায়ী এই 1909 সালে, লিখে রাখো, মদনলাল ধিংড়া লন্ডনে উইলি কার্জনকে হত্যা করেন। এই উইলি কার্জনকে যে হত্যা করলো, ভালো করে শুনবে, এই সঙ্গে সঙ্গে এনার বিচার হয়। এই বিচারে কিন্তু, ভালো করে শুনবে, এই বিচারে কিন্তু মদনলাল ধিংড়ার ফাঁসি হয়। এই ডেটটা মনে আছে যে 1909 সালের 17ই আগস্ট হচ্ছে মদনলাল ধিংড়ার কী হয়? ফাঁসি হয়। কিসের জন্য? এই লন্ডনে উইলি কার্জনকে হত্যা করার জন্য। কিন্তু এই হত্যার পিছনে কার প্ল্যান ছিল? সাভারকারের পরিকল্পনা। হ্যাঁ কি না? হয়েছে? হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে, একটা পয়েন্ট হেডিং করো, নাসিক ষড়যন্ত্র মামলা। এটা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন পড়ে। নেক্সট হেডিং করবে, নাসিক ষড়যন্ত্র মামলা। এই নাসিক ষড়যন্ত্র মামলা কি? ভালো করে শোনো। এই যে মিত্রমেলার বৈপ্লবিক সংগঠনের যে গুপ্ত পরিকল্পনা এগুলো চলছিল, এই পরিকল্পনাটা যে ওই বছরই 1909 সালের 21শে ডিসেম্বর অনন্ত লক্ষণ কানহারে নাসিকের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জ্যাকসন, এই নামটা তোমরা হয়তো শুনে থাকবে, জ্যাকসনকে গুলি করে হত্যা করে। এবং এর বিচারের জন্য শুরু হয় কি? নাসিক ষড়যন্ত্র মামলা। এই 1909 থেকে 1910 সাল পর্যন্ত। নোট ডাউন করো, লিখে নাও, 1910 থেকে 1911 সাল পর্যন্ত এই মামলা চলে, যা নাসিক ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। কী ঘটনা ঘটে? এখানেও সাভারকারের পরিকল্পনা অনুযায়ী 1909 সালের 21শে ডিসেম্বর, ভালো করে শুনবে, অনন্ত লক্ষণ কানহারে, আমরা অনন্ত বলে দিই, অ্যাকচুয়ালি অনন্ত লক্ষণ বলা হয়, অনন্ত লক্ষণ কানহারে নাসিকের ডিএম, নাসিকের জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট লিখতে পারো, ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে গুলি করে হত্যা করে। ওকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় কি? নাসিক ষড়যন্ত্র মামলা। এবং ভালো করে শুনবে, এই নাসিক ষড়যন্ত্র মামলা আমি আর বলছি না, তোমরা নোট ডাউন করে নাও। এই মামলার বিচারে অনন্ত লক্ষণ কানহারে ও কৃষ্ণগোপাল কারভে এদেরকে ফাঁসি দেওয়া হয় এবং সাভারকারকে 26 বছরের জন্য আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। হচ্ছে, এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নাও যে এই মামলার বিচারে অনন্ত লক্ষণ কানহারে ও কৃষ্ণগোপাল কারভে কে ফাঁসি দেওয়া হয় এবং সাভারকারকে 26 বছরের জন্য আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়। লিখেছ? লেখা হয়েছে? হ্যাঁ কি না? দেখো তাহলে আর একটা জিনিস নোট ডাউন করো, লাস্ট নোট ডাউন করে নাও, যে 1904 সালে যে মিত্রমেলার কথাটা আমি উল্লেখ করেছি, বিপ্লবী সংগঠন কারা প্রতিষ্ঠা করেছে সাভারকার ভ্রাতৃদ্বয়। এই মিত্রমেলার নতুন নামকরণ করা হয় অভিনব ভারত। ওকে, মিত্রমেলার নাম পরিবর্তিত হয়ে
বা পরিবর্তন করে করে রাখা হয় কি অভিনব ভারত। অভিনব ভারত। ওকে, একটা জিনিস ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, এই যে অভিনব ভারত যে রাখা হয়েছিল এটা কার আদর্শে? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। লিখে রাখো ইটালির মাৎসিনির ইয়ং ইটালি সমিতির অনুকরণে। লিখে রাখো ইতালির মাৎসিনির ইয়াং ইটালি এর অনুকরণে। ওকে, কোশ্চেন কিন্তু এগুলো আসতে লক্ষ্য করা যায়। আমার কাছে যতটা ইনফরমেশান কোনো টপিকের ওপর থাকবে আমি দিয়ে যাব। তোমাদের বই বিভিন্ন আছে, প্রত্যেককে বলতে পারি যদি ইতিহাস ভালো করে মানে পড়তে চাও, জানতে চাও, সব থেকে ভালো বই হচ্ছে 9-10-এর জীবন মুখোপাধ্যায়ের বই। প্রত্যেকে গল্পের ছলে কিন্তু লেখা নেই কিছু, এটা আমাদের একটু মানে জেনে রাখা দরকার। অন্য অনেক বই আছে, অনেক ভালো ভালো বই আছে। পুনম দালাল বেস্ট বই, বিপিনচন্দ্র পাল দারুণ বই, তো ম্যাকবুক খুব ভালো। কিন্তু তার সঙ্গে না, যদি বাংলা ভাষায় গল্পের ছলে পড়তে চাও তাহলে কিন্তু সবথেকে ভালো হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই। বুঝতে পারলে? তো এটা পড়লে কী হয়, মোটামুটি কভার হয়ে থাকে গোটাটাই, অসুবিধা নেই। চলো তাহলে এই এতটা আমরা কি পড়লাম, এতটা মোটামুটি পড়লাম হচ্ছে মহারাষ্ট্রর পরে আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে আমাদের নিজেদের জায়গা বেঙ্গল। তো হেডিং করো নেক্সট জায়গার নাম বাংলা। স্যার বলছি মিত্রমালার নাম পরিবর্তন করে ওটা কত সালে অভিনব ভারত হলো? 1904 সালে। ওকে, 1904 সালে এর নাম পরিবর্তনই হচ্ছে কি যে অভিনব ভারত। নেক্সট নোট ডাউন করবে বাংলা। দেখো, বাংলায় আমরা জানি বাংলা কিন্তু বিপ্লববাদের পীঠস্থান বলা হয়। বাংলায় বহু মানে দল, বহু সমিতি, যার কথা একদম আমরা জানি না, কোনো উল্লেখ করা হয়নি, সেগুলো রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দলের নাম কি? অনুশীলন সমিতি। নাম শুনেছ? নাম কিন্তু শোনা উচিত প্রত্যেকের। অনুশীলন সমিতি। দেখো, এই অনুশীলন সমিতি প্রথমেই যে টপিকটা কোশ্চেন যে আসে যে এই সমিতি কে, এই সংগঠন কে কত সালে প্রতিষ্ঠা করেন? দেখি কে বলতে পারে, বলা যাবে কে কত সালে প্রতিষ্ঠা করেন? হ্যাঁ ঠিক বলে, প্রমথনাথ মিত্র। তবে এই সমিতির প্রতিষ্ঠাতা নিয়ে না এখনো পর্যন্ত ডাউট আছে। ডাউট বলতে কি, এখনো পর্যন্ত এর মানে কি বলবো, মানে এর প্রতিষ্ঠাতা নিয়ে একটা আমাদের মধ্যে একটা মানে মতবিরোধ আছে। অনেকের মতে এর প্রতিষ্ঠাতা 1902 সালে সতীশচন্দ্র বসু। আমিও এটা মনে করি। তবে এর যেহেতু সর্বাধিনায়ক বা এটাকে পরিচালনা করতেন পি মিত্র বা প্রমথনাথ মিত্র, তাই এটাকে অনেকখানে প্রমথনাথ মিত্রের দ্বারা প্রতিষ্ঠা বলা হয়। ঠিক আছে, তাই প্রথম এর আগে পয়েন্ট করো প্রতিষ্ঠা বলে লিখে রাখো 1902 সালে সতীশচন্দ্র বসু। তবে পরীক্ষায় পড়লে সতীশচন্দ্র বসুর নামটাই উল্লেখ করবে। ব্যাকেটে লিখে রাখো মতান্তরে। এটা মানে তুমি গুগল করো, যেখানেই করো, যে বই ফলো করো, এটা কিন্তু ডাউটফুল জায়গা। মতান্তরে লিখে রাখো প্রমথনাথ মিত্র। ওকে, যদি বলা হয় সভাপতি, দেখো সভাপতি ও সর্বাধিনায়ক, তখন কার নাম বলবো? যদি সর্বাধিনায়ক ও সভাপতি বলা হয় তখন কিন্তু প্রমথনাথ মিত্রের নাম উল্লেখ করতেই হবে। তখন কিন্তু প্রমথনাথ মিত্র। ওকে, প্রতিষ্ঠাতা বললে সতীশচন্দ্র বসু, আর যদি সর্বাধিনায়ক বা সভাপতি বলা হয় তখন কিন্তু প্রমথনাথ মিত্র। কোনো অসুবিধা নেই। অপশানে দুটো থাকলে কোন কোশ্চেনে দুটো থাকলে, যদি প্রতিষ্ঠাতা বলে দুটো আছে, সতীশচন্দ্র বসু বলবে। বললামই তো আমি যে অপশান ওয়াইজ সতীশচন্দ্র বসু হবে। আর যদি সভাপতি বা সর্বাধিনায়ক বলে তখন দুটো থাকলেও তখন প্রমথনাথ বসু হবে। ওকে, অসুবিধা নেই। চলো ভালো করে শোনো, এবার ভালো করে বুঝবে যে এই যে নাম, এই যে সমিতির নামটা, এই নামটা কোথা থেকে গৃহীত হয়েছে? বলতে পারবে কোথা থেকে গৃহীত হয়েছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নামটা কোথা থেকে গৃহীত হয়েছে লিখে নাও। এই নাম গৃহীত হয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমনট উপন্যাস থেকে। লিখে নাও, এই নাম গৃহীত হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে।
আনন্দমঠ উপন্যাস থেকে। আনন্দমঠ উপন্যাস থেকে। ওকে, আমি আর লিখলাম না যে কার কার রচনা করা, এটা তো প্রত্যেকে তোমাদের জানা উচিত। এবার এবার যদি বলি প্রধান কার্যালয়, এই সমিতির প্রধান কার্যালয় কোথায়? দেখো, এই সমিতির প্রধান কার্যালয় যদি বলি, এটা শুরু হয়েছিল স্কটিশ চার্চ কলেজের ব্যায়ামাগার থেকে। মানে ব্যায়ামাগারে এই সমিতি ব্যাপারটা হয়, কিন্তু এটাকে আমরা কার্যালয় বললে এটাকে বলতে পারি কলকাতা। কলকাতা বলাটাই ভালো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্যায়ামাগারে শুরু হলেও এটা পরবর্তীকালে মদন মোহন মিত্র লেনে এটা কি হয়, স্থানান্তরিত হয়। ওকে, তবে 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 এর কিছু ছোটো ছোটো মানে পয়েন্ট জানা দরকার, যে মেদিনীপুরে এই অনুশীলন সমিতি কে পরিচালনা করতেন। কোশ্চেন কিন্তু এসেছে, মেদিনীপুরে কে পরিচালনা করতেন, লিখে নাও। মেদিনীপুরে অনুশীলন সমিতি পরিচালনা করতেন জ্ঞানেন্দ্রনাথ বোস। জ্ঞানেন্দ্রনাথ বোস। ওকে, মেদিনীপুরও কিন্তু যথেষ্ট বৈপ্লবিক চিন্তাধারার পীঠস্থান ছিল পশ্চিমবঙ্গের মধ্যেও, মানে বেঙ্গলের মধ্যেও কিন্তু বহু কিছু মেদিনীপুর কেন্দ্রিক। ওকে, একইভাবে এটা কোন সাল? এটা 1902। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঢাকা বলতে পূর্ববঙ্গে, ঢাকাতেও অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারী দাস। কত সাল? পুলিন বিহারী দাস প্রতিষ্ঠা করেন 1906 সাল। ওকে, কোনো সমস্যা হলে বলবে আমাকে। চলো ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। এবার যেটা জানার দেয় ভালো করে শোনো। এবার যেটা গুরুত্বপূর্ণ, যে এনারা কীভাবে কাজ চালাতেন। এনারা লাঠি খেলা, দেহচর্চা, নৈতিক চরিত্র গঠনের ওপর কিন্তু জোর দেন। ওকে, এরপরে ভালো করে শুনবে, এরপরে দেখা যায় যে এনাদের মধ্যে বিভিন্ন নেতৃত্ব বলে হেডিং করো। নেতৃত্ব কিন্তু অনেকে ছিল। কে নেতৃত্ব ছিল ভালো করে শুনে রাখো, যে বারীন্দ্রনাথ ঘোষ, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, এরা কিন্তু এই অনুশীলন সমিতির সঙ্গে নেতৃত্বে বা জড়িত ছিল। নামগুলো একটু লিখে নাও, নামগুলো আমাদের জানার দরকার। যে বারীন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ। এই বারীন্দ্র ঘোষ হচ্ছে সম্পর্কে অরবিন্দ ঘোষের ভাই। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। হয়েছে, হ্যাঁ কি না বোঝা গেল? চলো, এরপর দেখা যায় সমস্যা ক্রিয়েট হয়, যে সশস্ত্র বিদ্রোহ বা সশস্ত্র বিপ্লব এই প্রসঙ্গে বিতর্ক হওয়ার কারণে। বিতর্ক না থাকলে কিন্তু দল কোনো জায়গায় ভাঙে না বা নতুন দল তৈরি হয় না। এই বিতর্ক হওয়ার কারণে এই বারীন্দ্র ঘোষ অনুশীলন সমিতি থেকে বেরিয়ে আসে, এবং অনুশীলন সমিতি থেকে বেরিয়ে নতুন দল তৈরি করে। তার নাম কি? তার নাম হচ্ছে যুগান্তর দল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও, যে নেক্সট দলের নাম বা নেক্সট এর নাম যুগান্তর দল। তাহলে প্রথমে অনুশীলন দল, তারপরে যুগান্তর দল। তাহলে যুগান্তর দল কি বলতে পারি, যে যুগান্তর মানে দলটা ঠিক মানে সেই মতো বলা মুশকিল, তবে এই দলটা মানে বলতে পারি যে এই অনুশীলন সমিতির ব্যাকআপ হিসাবে, ব্যাকআপ ঠিক বলাটা উচিত নয়, যে এখান থেকে ভেঙে বেরিয়ে এসে এই দল প্রতিষ্ঠা করা হয়। লিখে নাও, প্রতিষ্ঠাতা যদি মানে বলো, তাহলে লিখে নাও যে 1906 সালে বারীন্দ্র ঘোষ। তবে আমরা যুগান্তর দল এখন শুনছি, কিন্তু আমরা যুগান্তর পত্রিকার নামটা তো আগেই শুনেছি, হ্যাঁ কি না? এই যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিল বলতে পারবে? এটা কিন্তু বলা উচিত। ভূপেন্দ্রনাথ দত্ত, অ্যাবসলিউটলি কারেক্ট, ভূপেন্দ্রনাথ দত্ত। এই ভূপেন্দ্রনাথ দত্ত এর আরেকটা পরিচয় আছে, বলা যাবে? ইনি হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ দত্তের ভাই। নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ, মানে এই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন স্বামী বিবেকানন্দের ভাই। ওকে, জাস্ট লিখে রাখো, যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভূপেন্দ্রনাথ দত্ত। দেখো,
যুগান্তর দল আবার খুব ইম্পর্ট্যান্ট, এরা কিন্তু সবসময় মানে মানে সশস্ত্র বিপ্লবীদের জন্য মানে এদের কী বলবো, মানে এদেরকে নিয়ে কাজকর্ম, এমনকি এদের কাজ ছিল ক্রমাগত ওদের ওপর অ্যাটাক করা। সেই অ্যাটাকের রেসপেক্টে প্রথম অ্যাটাক কখন করা হয়? প্রথম অ্যাটাক করা হয়, চেষ্টা যেটা করা হয় 1907 সাল। ওকে, কাকে? উত্তর চব্বিশ পরগনা বর্তমানে নৈহাটি স্টেশনে পূর্ববঙ্গের লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলারকে হত্যা করার পরিকল্পনা করা হয়, কিন্তু উনি অল্পের জন্য বেঁচে যায়। কোথায়? লিখে রাখো, নৈহাটি স্টেশনে পূর্ববঙ্গের লেফটেন্যান্ট জেনারেল ভুল বললাম, লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলারকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়। দেখো, এগুলো হয়তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তবে আমাদের সিকোয়েন্সগুলো জানা দরকার যে একটা দল যখন গঠন হয়েছে 6 সালে, তার অ্যাক্টিভিটিগুলো কী কী ছিল হয়েছে। চলো নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে এরপরেই 1908 সালে একটা বিশেষ ঘটনা ঘটে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গ তথা ঠিক নয়, বাংলা তথা ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। লিখে নাও 1908 সাল, ডেটটা মনে রাখা দরকার, 30 এপ্রিল। কী ঘটনা ঘটেছিল আমাদের মেদিনীপুরবাসী হিসেবে জানা উচিত, যে এখানে কি কিংসফোর্ডকে হত্যা করা। কিংসফোর্ড ভেবে কেনেডি সাহেব স্ত্রীর ওপর প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু বোমা নিক্ষেপ করে, হত্যা করে। এখানে কি হয়? প্রফুল্ল চাকি আত্মহত্যা। কিন্তু এই 1908 সালের 11ই অগাস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়। লিখে নাও, কিংসফোর্ড ভেবে, অত্যাচারী শাসক কিংসফোর্ড ভেবে কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যাকে হত্যা করেন, মানে বোমা নিক্ষেপ করেন। হত্যা হচ্ছে বোমা নিক্ষেপ, কথাটা ঠিক শোনায়। বোমা নিক্ষেপ করেন কে? প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু। ওকে, এবার প্রফুল্ল চাকি কী করেন? উনি করেন আত্মহত্যা। ধরা পড়ার সঙ্গে সঙ্গে কি আত্মহত্যা করেন, তাই এনার বিচার হয় না। আর ক্ষুদিরাম বসুর কী হয়? 1908 সালের 11ই অগাস্ট ওনার ফাঁসি হয়। ফাঁসি কোথায় হয় বলতে পারবে? কোন জেলে এনার ফাঁসি হয়? মুজাফফরপুর জেল। ওকে, লিখে নিতে পারো, ফাঁসি হয়। এই গেল, এই যে বললাম আমি, ভালো করে শুনবে, এই যে টপিকগুলো বললাম, এটা কি? এটা যুগান্তর দলের কার্যাবলী বা যুগান্তর দলের কাজ, কথাটা বুঝতে পারলে? এরপরে দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই যুগান্তরের একটা, এই 1908 সালে বলছি, এই যুগান্তর দলে 1907 সালে আর একটা ঘটনা ঘটিয়েছিল বারিন ঘোষ একা নিজেই। যে বারিন ঘোষ কলকাতার মানিকতলার কাছে, বর্তমানে কলকাতার মানিকতলা এখনও আছে, আমি ওর কাছেই থাকি। তো মানিকতলার কাছে মুরারিপুকুরে একটি বাগান বাড়িতে নিজের প্রচেষ্টায় বোমা কারখানা গঠন করে। ওকে, বোমা কারখানা গঠন করে, কিন্তু পুলিশ ওই বোমা কারখানা হদিশ পেয়ে যায় এবং অরবিন্দ ঘোষ সহ 34 জন বিপ্লবীকে সেই সময় গ্রেপ্তার করা হয়, যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত। ওকে, জাস্ট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মানিকতলায় বারীন্দ্র ঘোষ বোমা কারখানা তৈরি করে। লিখে রাখো, ব্রিটিশরা সেই কারখানা সন্ধান পায়। ও অরবিন্দ ঘোষ সহ 34 জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন।
দেখো, একটা ভালো জিনিস খুব মানে জেনে রাখা দরকার, এই যে অরবিন্দ ঘোষের নাম আমরা বারবার পাচ্ছি, এই অরবিন্দ ঘোষের শেষ জীবন কীভাবে কেটেছিল কেউ বলতে পারবে? বলা যাবে? এনার শেষ জীবন কীভাবে কেটেছিল? ইনি পণ্ডিচারিতে এনার কথা শুনতে পাও, ঋষি অরবিন্দ, হ্যাঁ কি না? ইনি কিন্তু পরবর্তীকালে এই বিপ্লবী অ্যাক্টিভিটি ছেড়ে দিয়ে পুরোপুরি সন্ন্যাস হয়ে একদম ঋষি অরবিন্দ নাম নিয়ে পণ্ডিচারিতে ইনি আশ্রম হিসাবে বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি শুরু করেন। তখন কিন্তু পুরোপুরিভাবে ইনি এই বিপ্লবী অ্যাক্টিভিটি থেকে দূরে চলে যায়। ওকে, এবার একটা জিনিস, এই যে মানে গ্রেপ্তার হয়, এর পরিপ্রেক্ষিতে শুরু হয় আলিপুর বোমা মামলা। খুব গুরুত্বপূর্ণ, 1908। এই আলিপুর বোমা মামলায় এনাদের পক্ষে ওকালতি করেন কে? এনাদের পক্ষে ওকালতি করেন চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাসের ওকালতিতে একমাত্র অরবিন্দ ঘোষ মুক্তি পায়, বারীন্দ্র ঘোষ সহ বাকিদের দ্বীপান্তর হয়। দ্বীপান্তর বলতে আন্দামানে জেলে সেলুলার জেলে কিন্তু এনাদের পাঠানো হয়। হচ্ছে, হ্যাঁ কি না বলো, বোঝা গেল কি না? হয়েছে? এই হলো এইভাবে মোটামুটি দেখা যাচ্ছে যখন নেতৃত্বরা চলে যাচ্ছে বা নেতৃত্বের জেল হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে আস্তে আস্তে যুগান্তর দল ভেঙে পড়ছে। বোঝা গেল? তবে যুগান্তর ভেঙে পড়লেও তবে বিভিন্ন ঘটনা, কেউ নিজের পার্সোনাল ক্রেডিটে কিছু ঘটনা ঘটায়। যেমন বীরেন্দ্রনাথ দত্ত যুগান্তর দলের একজন সদস্য। ইনি কী করেছিলেন? একজন বাঙালি ইন্সপেক্টর নন্দলাল বন্দ্যোপাধ্যায়। এই নন্দলাল বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছে মোকামা স্টেশনে যেখানে পপুলার চাকি ধরা পড়েছিল, ওই নন্দলাল বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন? এই পপুলার চাকিকে ধরেছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে রাগ পোষা ছিল, 1909 সালে ওই বীরেন্দ্রনাথ দত্ত নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে হত্যা করেন। এরকম ছোট ছোট ঘটনা প্রচুর ছিল, প্রচুর ব্যাপার উল্লেখযোগ্য। তবে আমার যেটা জানার দরকার ছিল যে পশ্চিমবঙ্গ কথা ঠিক নয়, বাংলায় যে অ্যাক্টিভিটি বা বিপ্লবী অ্যাক্টিভিটি ছিল, সেগুলো মোটামুটি যে সাংগঠনিকভাবে অনুশীলন সমিতি ও যুগান্তর দলের মধ্যে সীমাবদ্ধ। এছাড়া প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র দল গড়ে উঠলেও প্রপার নেতৃত্বের অভাবে সেগুলো কখনো লাইমলাইটে আসেনি। হ্যাঁ, তাদের কোনো একে অগ্রাহ্য করা যাচ্ছে না, তাদের কোনো ক্রেডিটকে অগ্রাহ্য করছি না, তবে সেটা কোনো লাইমলাইটে আসেনি। ওকে, হ্যাঁ কি না? চলো, এবার একটা জিনিস আমাদের জানার দরকার, লাস্ট যে টপিক হেডিং করো পশ্চিমবাংলা রিলেটেড, সেটা হচ্ছে বুড়িবালামের যুদ্ধ। লাস্ট নোট ডাউন করবে, বুড়িবালামের যুদ্ধ। এটাকে আমি বেঙ্গলের মধ্যেই রাখছি, লিখে রাখো বুড়িবালামের যুদ্ধ। বলতে পারবে বুড়িবালামের যুদ্ধ এটা কোন জায়গা? কে বলতে পারে এই বুড়িবালামের যুদ্ধ এটা কোন জায়গা? বলা যাবে? বুড়িবালাম এটা বর্তমানে কোন জায়গা বলা যাবে? দেখো, খুব গুরুত্বপূর্ণ, এই বুড়িবালাম হচ্ছে উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে। ওকে, জায়গা লিখে রাখো, উড়িষ্যার। এটা কিন্তু ডাব্লিউবিপির ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের পরীক্ষায় এসেছিল। উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে, যা বালেশ্বর জেলায় বর্তমান। ওকে, এখানে কি ঘটে? এখানে বাঘাযতীন ও তার 4 সঙ্গীর সঙ্গে চার্লস ট্রেগার্ড নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর যুদ্ধ হয়। ওকে, অসুবিধা নেই। এই ঘটনায় কী হয়? বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত। ডেটটা মনে রাখা দরকার, 1915 সালের 9 সেপ্টেম্বর। কার সঙ্গে? বাঘাযতীন ও তার 4 সঙ্গীর সঙ্গে পুলিশ বাহিনীর যুদ্ধ। লিখে নাও, পুলিশ বাহিনীর যুদ্ধ। ওকে, এবার একটা জিনিস মনে রাখা দরকার, বাঘাযতীন এনার আসল নাম কি? কোশ্চেন আসে, কে বলতে পারে? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ভেরি গুড, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
যেহেতু এটি বাঙালি তো এনার অ্যাক্টিভিটিটাকে আমি বাংলার মধ্যেই রাখলাম, কেন উড়িষ্যায় সেই মতো আর কোনো কিছু হয়নি। এবার দেখা যায় যে এই যুদ্ধের পরে বাংলায় বিপ্লবী সংগঠন বা বিপ্লবী আন্দোলন বেশ দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল হওয়ার পিছনে একটি বিশেষ আইন খুব ভূমিকা পালন করেছিল, যা হচ্ছে ভারত রক্ষা আইন। লিখে রাখতে পারো, ভারত রক্ষা আইন। এই আইনটা প্রণয়ন করে ব্রিটিশ সরকার কী করলো, ব্রিটিশ সরকার যে কোনো বিপ্লবী অ্যাক্টিভিটির ওপর খুব দমন নীতি প্রয়োগ করে। তাহলে সরকার কঠোরভাবে ভারত রক্ষা আইন প্রয়োগ করার ফলে শুধু পশ্চিমবঙ্গ কেন, বাংলা কেন, ভারতের যে কোনো প্রান্তেই এই আন্দোলন কী হয়, আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায় এই বিপ্লবী আন্দোলনগুলো। তখন যেটা শুরু হয়, তখন ছিল পলিটিক্যাল আন্দোলনটা বেশি শুরু হয়, তার নেতৃত্ব দিয়ে কংগ্রেস। তখন কংগ্রেস অলরেডি ফুলফিল হয়, বাড়তে আরম্ভ করেছে। দেখতে পাবে যে 1915-16 সালের পর থেকে এত যে লোককে হত্যা বলো, এত ব্যাপার ছিল বিপ্লবী সংগঠন। তারপরেই গান্ধীজি রাজনীতিতে প্রয়োগের সঙ্গে সঙ্গে অসহযোগ আন্দোলন যেমন হলো, তারপরে দেখবো আইন অমান্য আন্দোলন। বাট প্রত্যেকটারই প্রেক্ষাপট কি, অহিংসতা। অর্থাৎ দেখো এই যে অ্যাক্টিভিটিগুলো এদের এগেনস্টে, বুঝতে পারলে? তো এইভাবে দেখতে পাচ্ছি আমাদের বিপ্লবী আন্দোলন আস্তে আস্তে থেমে যাচ্ছে। তো এই থেমে যাওয়ার কারণ বিভিন্ন ফ্যাক্টর হতে পারে, তোমরা নিজেরাই বুঝতে পারছো কী কী ফ্যাক্টর হতে পারে। তো এগুলো আমাদের পড়ে রাখতে হবে হচ্ছে। তাহলে আমার বাকি থাকলো কি, আমার বাকি থাকলো পাঞ্জাব সহ উত্তর ভারত। পরের দিন পড়াবো। তারপরে পড়াবো যে অসহযোগ আন্দোলনের পরবর্তী কী কী ঘটনা ঘটেছিল, যেমন বাংলায় কী ঘটেছিল, দক্ষিণেশ্বর বোমা মামলা, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ইউরোপীয় ক্লাব আক্রমণ, রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধ, যার মধ্যে বিনয় বাদল দীনেশের নাম আমরা জড়িত। এই যে ঘটনাগুলো, যেগুলো হচ্ছে, দেখো আমরা থেমেছি কোথায়, আমরা থেমেছি 1915 সাল, যখন অসহযোগ আন্দোলন শুরু হয়নি। এরপরে পড়বো কখন, যখন অসহযোগ আন্দোলনের পরবর্তী ঘটনা। কথাগুলো বুঝতে পারলে? চলো তাহলে আজকে মোটামুটি এতটাই। এর পরের ইতিহাস ক্লাসে কিন্তু আমি এরপর থেকে কন্টিনিউ করব। ঠিক আছে? যারা কোনো রেকর্ডিং পাওনি বা রেকর্ডিং নিয়ে কোনো ডাউট আছে বা সিকোয়েন্স বুঝতে পারছো না, আমাকে একটু চেয়ে নিও। আমি ভারত স্বাধীনতার ইতিহাস পরপর টপিকগুলো পাঠিয়ে দেবো, ডেট ওয়াইজ আপলোড করা আছে, একটু দেখে নিও। ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই।